চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় জঙ্গি আস্তানায় অভিযান, এক নারীসহ 4 জঙ্গি নিহত, সোয়াতের 2 সদস্য আহত, 20 জনকে উদ্ধার। কিছুক্ষণ আগে এদেরকে বাইর করা হয়েছে, বাইর করে এখন ডাক্তার বলছে, পুলিশ বলছে আমাদেরকে মেডিকেল নেওয়ার জন্য। 2 জন নিচ থেকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তারা উপরের দিকে আসে, শরীরে থাকা বিস্ফোরক সাথে সাথে বিস্ফোরণ ঘটে। আমরা এখন পর্যন্ত 4টা ডেড বডি ওখানে দেখেছি। কৌশল পাল্টে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ঘাঁটি গাড়ছে জঙ্গিরা। ঢাকাতে যেহেতু বেশ কয়েকটা অপারেশন হয়েছে, ঢাকাতে তারা সেফ কিছু দেখে নেয়, ঢাকার বাইরে থেকে তারা বোম টোম তৈরি করবে এবং ঢাকাতে বিভিন্ন জায়গায় সেগুলি ছড়াই দিবে। যেহেতু সিকিউরিটি রয়েছে, তারা পূর্বের মতোই তাদের নতুন নতুন রিক্রুটমেন্ট অব্যাহত রাখবে, নতুন নতুন লোক তাদের দলে ভিড়বে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি সঞ্জানা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যেখানেই জঙ্গিবাদ সেখানেই ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বিদেশে যাওয়া সন্তানদের দিকে নজর রাখার আহ্বান। ছায়ের স্তূপ থেকে এখনো শেষ সম্বল খুঁজে ফিরছেন রাজধানীর কড়াইল বস্তিবাসী। সহায়তার আশ্বাস মেয়রের, তদন্ত কমিটি গঠন। গেল তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেয়া 1200 কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। রাজধানীর বিভিন্ন চেকপোস্টে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ আনসার সদস্যদের বিরুদ্ধে। প্রমাণ মিললে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা, আশ্বাস ডিএমপির। এবং কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার টেল অ্যান্ডারের প্রতিরোধ। চান্দিমালের সেঞ্চুরিতে 338 রানের সংগ্রহ লঙ্কানদের। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে বাংলাদেশ। চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানায় কাউন্টার টেররিজম ইউনিটের 18 ঘণ্টার অভিযান শেষ হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া বোমার বিস্ফোরণ ঘটিয়েছে ডিসপোজাল ইউনিট। অ্যাসল্ট 16 নামের এই অভিযানে আত্মঘাতী স্কোয়াডের নারীসহ 4 জঙ্গি সদস্য নিহত হয়েছে। এ সময় বাড়ির ভেতর থেকে 20 জনকে উদ্ধার করেছে পুলিশ। অভিযানে আহত হয়েছেন সোয়াত টিমের 2 সদস্য। তাদের চট্টগ্রাম সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার ভোর ঠিক 6টায় সীতাকুণ্ডের দ্বিতীয় জঙ্গি আস্তানা ছায়ানীরের দোতলার ছাদে বিকট শব্দে বিস্ফোরিত হয় একটি বোমা। তারপর থেমে থেমে চলতে থাকে একের পর এক বিস্ফোরণ। শুরু হয় কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াতের অ্যাসল্ট 16 অভিযান। এরপর পাশের বাড়ির ছাদ দিয়ে কৌশলে ছায়ানীরে প্রবেশ করে সোয়াট টিমের সদস্যরা। শুরু হয় বন্দুকযুদ্ধ। এ সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ এবং গুলিতে নিহত হয় এক নারী সহ 4 জঙ্গি সদস্য। আহত হন সোয়াতের 2 জন। আহতদের দ্রুত চট্টগ্রাম সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে। পাশের বিল্ডিং এর দোতলা থেকে আমাদের সোয়াতের সদস্যরা যখন মূল বিল্ডিং এ আসার সাথে সাথে এরা একসাথে 2 জন পুরুষ ছিল। 2 জন নিচ থেকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তারা উপরের দিকে আসে। বডির সাথে যে ভেস্ট বাঁধা ছিল, এই ভেস্টটি বিস্ফোরণ করার চেষ্টা করে। এদের এই বিস্ফোরণ ঘটার চেষ্টা দেখেই আমাদের সোয়াতের সদস্যরা গুলি করলে একজন পড়ে যায় এবং আরেকজনের বড় শরীরে থাকা বিস্ফোরক সাথে সাথে বিস্ফোরণ ঘটে। আমরা এখন পর্যন্ত 4টা ডেড বডি ওখানে দেখেছি। এটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে 2টা ডেড বডি, আর 2টা ডেড বডি মোটামুটি বোঝা যাচ্ছে। যতটুকু পর্যন্ত আমাদের তথ্য আছে, আমরা 90 জিএমবি এটা মনে করছি। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় বাড়ির ভেতর থেকে 20 জনকে উদ্ধার করা হয়। মহিলারা বাইরে ভিতরে ছিল, তো এখন আমরা কিছুক্ষণ আগে এদেরকে বাইর করা হয়েছে, বাইর করে এখন ডাক্তার বলছে, পুলিশ বলছে আমাদেরকে মেডিকেল নেওয়ার জন্য তাড়াতাড়ি। দোতলা বিল্ডিং, নিচতলায় জানালা কেটে আমাদের ফায়ার সার্ভিস বিল্ডিং ক্ষেত্রে আমাদের পদ্ধতি আছে, জানালা কেটে আমরা বের করেছি আর কি। যারা এখানে বাসার ভিতরে ছিল এরকম প্রায় 20 জনকে আমরা উদ্ধার করেছি। ভিতরে কেউ নাই। আমরা প্রতিটা রুম, আমি এবং আমার সাথে অ্যাডিশনাল ডিআইজি সাহেব, আমাদের এসপি সাহেব, সোয়াতের কমান্ডার, আমরা ভিতরে ঢুকে প্রতিটা রুম দেখে এসেছি। পরে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার হওয়া গ্রেনেড ও বোমার বিস্ফোরণ ঘটায় বোম ডিসপোজাল ইউনিট। এর আগে বুধবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে 2 কিলোমিটারের মধ্যে দুটি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। এ সময় একটি জঙ্গি আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে একের পর এক গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে আরেকটি আস্তানা থেকে অস্ত্র, বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম সহ জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য এক দম্পতিকে শিশুসহ আটক করা হয়।
সময় সংবাদ, চট্টগ্রাম। সীতাকুণ্ডে জঙ্গিদের দ্বিতীয় আস্তানায় শেষ হওয়া অভিযান বিষয়ে জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী কমলদের কাছে। কমল, অপারেশন অ্যাসল্ট 16 এর পর যে 4 ঘন্টা অতিবাহিত হয়েছে, সেই 4 ঘন্টা প্রায় 10টির মতো বোমা নিষ্ক্রিয় করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। আপনি জানেন যে এখানে আমি সকাল থেকে বলছিলাম যে এই জঙ্গি আস্তানা যেসব বিধ্বংসী বোমা পাওয়া গেছে তার ভয়াবহতা কিন্তু ব্যাপক, যে কারণে খুব সতর্কতার সাথে বোমাগুলি নিষ্ক্রিয় করতে হচ্ছে বোম ডিসপোজাল ইউনিটকে। তার সাথে রয়েছে ঢাকারও কিন্তু যে কাউন্টার টেরোরিজম ইউনিট বোম ডিসপোজাল ইউনিটে কিন্তু যৌথভাবে তার বোমাগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। এখন পর্যন্ত যে সমস্যাটি দেখা দিয়েছে সেটি হচ্ছে যে মহিলা আত্মঘাতী সেখানে নিহত হয়েছে, তার শরীরে একটি বিশাল আকৃতির বোমা বাঁধা রয়েছে, যেটি তার সে আত্মঘাতী বোমা হিসেবে ব্যবহৃত করা হচ্ছিল। সেই বোমাটি এখন পর্যন্ত খোলা হয়নি। যে বোমাটি খোলা না হওয়ার ফলে কিন্তু মূলত তারা সেখানে ঢুকতে পারছে না, এবং সে প্রতিটি কক্ষের অর্থাৎ জেএমবির 90 জেএমবি সদস্যরা যেসব কক্ষে ছিল তার প্রতিটি কক্ষের মধ্যে এলোমেলোভাবে তারা বোমা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এছাড়া ছাদের মধ্যেও বোমা রয়েছে বিশাল আকৃতির, এবং নিচে যে কক্ষ সেখানেও কিন্তু বোমা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা কিন্তু বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু যেহেতু বোমাগুলির শক্তি যে ভয়াবহতা রয়েছে এবং ভবন ধসে পড়তে পারে সে আশঙ্কাও রয়েছে, সে কারণে তারা বিশেষ সতর্কতা অবলম্বন করছে। এবং আমরা দেখেছি বেশ কিছু বালির বস্তা আনা হয়েছে। এতক্ষণ পর্যন্ত তারা এই 5টি যে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল সেগুলো কিছুটা টায়ার দিয়ে ঘটানো হয়েছিল, এখন তারা বালুর বস্তা আনছে যাতে বোমাটি বিস্ফোরণের শব্দ কম হয় এবং ভয়াবহতা একটু কম হয়। এছাড়া সেই ভবনটা আপনি জানেন যে যারা বাসিন্দা ছিল তাদেরকে সকালে সরিয়ে নেওয়া হয়েছে, এখন পুরো ভবনটি খালি, এবং ভবনে কিন্তু বিভিন্ন জায়গায় বিস্ফোরক, গান পাউডার, পাশাপাশি গ্রেনেড অর্থাৎ একদম প্রস্তুতকৃত গ্রেনেড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে বোমা বিশেষজ্ঞরা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন 90 জেএমবি মূলত এই আস্তানাটাকে তাদের যে বোমা যে তারা সরঞ্জামের কারখানার পাশাপাশি মজুদগার অর্থাৎ গুদাম হিসেবে তারা ব্যবহার করতো। তারা বলছে তাদের কিছুটা লক্ষণ দেখা গেছে, যেমন চট্টগ্রামের সীতামিরেশ্বরে যে আস্তানাটাই পাওয়া গিয়েছিল সেই আস্তানাটাতে মূলত তারা তৈরি করত। এরপর তারা সীতাকুণ্ডে যে আস্তানা পেয়েছিল সেই আস্তানা তারা কিছুটা মজুদ রেখেছিল, এবং বাকি একটা মজুদের বিশাল অংশ এই আস্তানার মধ্যে রেখেছিল বলে 90 জেএমবিরা রেখেছিল বলে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছেন, যেখানে প্রায় অন্তত 25টি থেকে 30টির বেশি বোমা এখনো সক্রিয় অবস্থায় রয়েছে বলে পুলিশ কর্মকর্তারা আপনারা জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বালির বস্তাগুলো নিয়ে যাওয়া হচ্ছে বোমা নিষ্ক্রিয় করার জন্য, যেহেতু বোমাগুলোর ভয়াবহতা তার শক্তিশালী রয়েছে, সে কারণে নতুন করে বালুর বস্তা এনে তারপর বালুর বস্তার মাঝে বোমাগুলো রেখে তারা বোমাগুলো নিষ্ক্রিয় করবে। তাই বলা যায় যে প্রায় 4 ঘন্টায় মাত্র 5টি বোমা নিষ্ক্রিয় করতে পেরেছে বোম ডিসপোজাল ইউনিট। তো ফয়সাল, এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে জঙ্গি আস্তানার সর্বশেষ। জঙ্গি বিরোধী অভিযান অ্যাসল্ট 16 এর সবশেষ খবরাখবর নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। এদিকে সীতাকুণ্ডের জঙ্গি অভিযান সফল দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ থেকে বাইরে যাওয়া জঙ্গিদের দেশে ফেরার খবর খতিয়ে দেখা হচ্ছে। দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশ থেকে জঙ্গিবাদ এখনও নির্মূল করা যায়নি, তবে তা নিয়ন্ত্রণেই রয়েছে। আমাদের বোম ডিসপোজাল টিম এখনো কাজ করছে সেখানে। আমাদের প্রাইমারি কাজ সেটা হয়ে গিয়েছে, এখনো কিছু বোম অবিস্ফোরিত ভাবে আছে। আমরা জঙ্গিদেরকে কন্ট্রোল করে ফেলেছি, এবং আমাদের মানুষ এদেরকে আশ্রয় দেয় না, কাজেই এরা নির্মূল হবে, এটাই আমাদের বিশ্বাস। 2-1 যে বাংলাদেশ থেকে গিয়েছে সেই রকম আমাদের কাছে তথ্য নেই। আমাদের কাছে তথ্য আছে বাংলাদেশ থেকে তারা বাইরে গিয়েছে, বাইরের থেকে তারা বাংলাদেশে গিয়েছে। এই যে বাইরে যাওয়ার সংখ্যা খুবই কম, কাজেই আমরা মনে করি এতে কোনো প্রভাব বাংলাদেশের উপর পড়বে না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বেশ কিছু সফল অভিযানের পর জঙ্গিরা কিছুটা কোণঠাসা অবস্থায় থাকলেও ঘন ঘন স্থান পরিবর্তন করে আবারও তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, প্রস্তুতি নিচ্ছে হামলা নাশকতার। এমন মত দিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এসব রোধে অভিযানের পাশাপাশি জোরদার করতে হবে গোয়েন্দা নজরদারি, বাড়াতে হবে পুলিশের সক্ষমতা। তবে পুলিশ মহাপরিদর্শকের দাবি, জঙ্গিরা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করলেও পুলিশি তৎপরতার কারণে সফল হতে পারছে না। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গুলশান হোলি আর্টিজান হামলার পর জঙ্গি দমনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অবস্থানের প্রেক্ষাপটে ঘন ঘন স্থান পরিবর্তন করছে জঙ্গিরা, যার প্রমাণ পাওয়া যায় রাজধানীর কল্যাণপুর, আজিমপুর ও রূপনগর অভিযানের পর গাজীপুর, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর।
এছাড়া সাম্প্রতিক বেশ কিছু হামলা ও নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে বৃহত্তর উত্তরবঙ্গ থেকে। এই এলাকাকে কেন্দ্র করে জঙ্গিদের শক্ত অবস্থান থাকার কথাও বলেছে পুলিশ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ৪ মার্চ কুমিল্লার চান্দিনায় বাসে তল্লাশির সময় পুলিশের উপর হামলা, এর সপ্তাহখানেক ব্যবধানে কুমিল্লার ময়নামতি থানার সামনে বোমার বিস্ফোরণ কিংবা চট্টগ্রামের সীতাকুণ্ডে 2 দিনব্যাপী অভিযানে আলাদা দুটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া থেকে বোঝা যায় স্থান পরিবর্তন করে নিজেদের টিকিয়ে রাখার কৌশল নিয়েছে জঙ্গিরা। যেহেতু শিকড় অটুট রয়েছে, তারা পূর্বের মতোই তাদের নতুন নতুন রিক্রুটমেন্ট অব্যাহত রাখবে, নতুন নতুন লোক তাদের দলে ভিড়বে, তাদের প্রস্তুতি কার্যক্রম চলবে, প্রশিক্ষণ চলবে। পুলিশের সবচাইতে জঙ্গি দমনের যে কার্যক্রমটি, যে সার্ভাইলেন্স ক্যাপাবিলিটি, অর্থাৎ গোয়েন্দা নেটওয়ার্কিং জনগণের ভিতরে, এটি সুপ্রতিষ্ঠিত করতে হবে। সেই সাথে সমাজকে যে সচেতন করা, সেটা অনেকাংশে হয়েছে, কিন্তু এই ধারাবাহিকতা আমরা দেখছি না। জনসচেতনতা যেটা তৈরি হয়েছে সেটাকে ধরে রাখা, কাউন্টার ন্যারেটিভ তৈরি করা। এদিকে পুলিশ মহাপরিদর্শক বলছেন তাদের অব্যাহত অভিযান ও নজরদারির কারণে বড় শহর ছেড়ে জঙ্গিরা বিভিন্ন আঞ্চলিক শহরগুলোতে অবস্থান নিয়েছে। তবে যে কোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে। ঢাকাতে যেহেতু বেশ কয়েকটা অপারেশন হয়েছে, ঢাকাতে তারা সেফ কিছু দেখে নেন, এই জন্য তারা ঢাকার বাইরে থেকেই তারা বোম তৈরি করবে এবং ঢাকাতে বিভিন্ন জায়গায় সেগুলি ছড়াই দিবে। নতুন করে তারা চাঙ্গা হওয়ার চেষ্টা করতেছে, চেষ্টা করতে গিয়ে এখন আবার পুলিশের কাছে তারা ধরা পড়ছে। জঙ্গিবাদ নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সবার প্রতি অনুরোধ জানান পুলিশ প্রধান। তাদের মধ্যে অধিকাংশ গ্রেপ্তার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরো থাকছে কুমিল্লা সিটি নির্বাচনে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রচারণা। পাড়া মহল্লা অলিগলিতে নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস প্রার্থীদের। ফায়ার সার্ভিসের 18টি ইউনিটের টানা 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলো রাজধানীর কড়াইল বস্তির আগুন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো। বস্তির 15 ভাগ পুড়ে গেছে বলে দাবি করেছে ফায়ার সার্ভিস। বুধবার রাত 2:50 আগুন শব্দে ভেঙে যায় বস্তিবাসীর ঘুম। মহাখালী কড়াইল বস্তির মাঝের একটি ঘর থেকে সূত্রপাত হয় আগুনের। প্রচণ্ড বাতাসে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। টিন আর কাঠের ঘরগুলোতে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। ধোঁয়া আর আগুনে কড়াইলের পুরো বস্তিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকার পরে যোগ দেয় আরো 4টি। তবে বস্তিতে প্রবেশের রাস্তা সরু হওয়া ও কালো ধোঁয়ার কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের টিমগুলোকে। টানা 5 ঘন্টা চেষ্টায় সকাল 7:15টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে শুধু যে বস্তি তা না, এখানে কিন্তু অনেক ধরনের কাঠ স্টোরেজ আছে, তেলের দোকান, তারপরে জুতার দোকান, তারপরে আপনার এই কসমেটিক্সের দোকান ছিল, যার ফলে এখানে আগুন নিয়ন্ত্রণ করতে একটু দেরি হয়েছে। 15% হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো বস্তির। বৈদ্যুতিক শর্ট সার্কিটের একটা প্রধান কারণ, হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা চুলা থেকে আগুন লাগতে পারে। তবে আগুন নিয়ন্ত্রণে দেরি হওয়ায় ফায়ার সার্ভিসের উপর ক্ষোভ প্রকাশ করেন বস্তিবাসী। মুড়ি থেকে এলান করা আগুন লাগছে আমাদের মহল্লায়। পরে যখন আসার পরে দেখছি সামান্য কিছু ঘর জ্বলতেছে, এই জায়গায় 2টা ঘর জ্বলতেছে। হঠাৎ করে যে বাতাস আসছে, আসার পর আগুনটা ছড়াই গেছে। 1 ঘন্টার উপরে ফায়ার সার্ভিস আছে, কিন্তু ফায়ার সার্ভিসের কাজ করার নিয়ন্ত্রণে কোনো লোক নাই। লাগার সাথে সাথে মনে করেন মাইয়া খালি করতে সাবু আমি জায়গা আমি কল মা তোরা জায়গা এরা বার করে দিয়ে আমি আর তার যাইতে এটার ভিতরে মনে করেন আমার সব শেষ হয়ে গেছে। বরণের কাপড়গুলো আছে, কিচ্ছু নাই ভাই। মাইয়ার জিনিস কাপড় আসলে তো সব নষ্ট হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে পুড়ে যাওয়া বস্তিবাসীকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক। এটা আমাদের দায়িত্ব কিছু করা, এবং আমরা এইমাত্র দেখলাম এটা। এখন আমরা ইনশাল্লাহ নিশ্চিত বিপদে কি আসবো, কতটুকু পারি দেখব। 95 একর জায়গার উপর গড়ে ওঠা এই বস্তিতে প্রায় 4500 বসতঘর, দোকানপাট রয়েছে। এর মধ্যে বউবাজার, কসমেটিক পট্টি, কাপড়, জুতা ও মুদি দোকান সহ অন্তত 500 ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। আগুনে পুড়ে গেছে মাথা গোঁজার ঠাঁই, পুড়ে গেছে বস্তিবাসীর স্বপ্ন। বেশিরভাগই একা পড়ে কোনো মতে জীবন নিয়ে বের হয়ে এসেছেন। অনেকেই জানেন না আজকের রাত কোথায় থাকবেন। নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়তা চাইলেন তারা। আমি মানে কি আলে বাসম, কি আলে চলম, কি আলে গড় বান্ধব, নাকি মায়া ফানি বেদম, নাকি আমি লগি ওই লগির 1 লাখ টাকা জন্ম লইছে, এটা দিতাম পারি না বাজান।
আমেনা বেগম অসুস্থ স্বামী মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসপাতালে। মৃতপ্রায় স্বামীর সেবা করতে তিনি যখন দিশেহারা তখন আকস্মিক আগুনে নিজেই দেখলেন মৃত্যুপুরী। একমাত্র মেয়েকে নিয়ে কোনো মতো বের হতে পারলেও চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেছে মাথা গোজার ঠাই, সহায় সম্বল। গভীর রাতে আগুন 5 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে ঠিকই, তবে ততক্ষণে পুড়ে গেছে অন্তত 500 ঘর, নিঃস্ব হয়েছে কয়েক হাজার মানুষ। আগুন নিভে যাওয়ার পর অনেকেই পোড়া স্তূপে খুঁজে ফিরছেন শেষ সম্বল। সবকিছু আগুনে পুড়ে গেছে ভাই, আমি কিচ্ছু বাই করতে পারছি না, জান বাঁচতেছি, পরানটা বাঁচাচ্ছি ভাইয়া। পরনের কাপড়গুলো আছে, কিচ্ছু নাই ভাই। মায়ের জিনিস কাপড় আসলে তো সব নষ্ট হয়েছে। উঠে দেয় আমাদের ওই সাইডে, মানে গোসলখানার ওদিকে জ্বলতেছে। জ্বলছে পর আমাদের ঘরে জিনিসই নেই, দোকানও আমাদের পুড়ছে। এই যে দোকানে আনছিলাম জিনিস, তাও শেষ। এমন অবস্থায় আবারও এই মানুষগুলো স্বপ্ন বুনতে চান নতুন করে, শুধু ঘুরে দাঁড়ানোর সহায়তা চাইলেন তারা। আত্মীয় স্বজনের কাছ থেকে হালাত নিয়ে চলতে হবে, আবার 2 পায়ে দাঁড়াইতে হবে। যদি আল্লাহ কোনোদিন উপরে উঠাই, আল্লাহর কাছে ভরসা ছাড়া টিভি টুবি ছিল, কাপড় চাপড় ছিল, ঘরে মাল জিনিস তো ছিল, কিচ্ছু নিতে পারিনি, সব পুড়ে গেছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কড়াইল বস্তিতে রয়েছেন আমাদের সহকর্মী মুজাহিদ শুভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, সকাল 7:15টায় আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে এলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত খুবই স্বল্প পরিসরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন সামগ্রিকভাবে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা এখন পর্যন্ত তাদের স্বাভাবিক ক্ষুদ্র পরিসরে তাদের কার্যক্রম তারা পরিচালনা করছেন। এবং একটি বিষয় বলে রাখি যে যেসব পরিবারের সদস্যরা যারা বস্তিবাসীরা সকাল থেকেই সারা রাত ব্যাপী কিন্তু একদম নির্বাক শ্রোতার মতো তাদের আগুন লেগে যাওয়ার ঘটনা, তাদের ঘর পুড়ে যাওয়ার নিজের চোখে দেখেছিলেন। কিন্তু আগুন নিভে যাওয়ার পর থেকেই 7:15 ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘোষণা আসার পরেই কিন্তু তারা তাদের স্ব পরিবারে তারা গেছেন এবং যেই সব তাদের ঘরের জিনিস পুড়ে গেছে সেখান থেকে যেই সব ঘরের জিনিসপত্র ঠিকঠাক আছে অথবা ভস্মীভূত হয়ে যাওয়ার পর ব্যবহার উপযোগী করা যাবে সেগুলোকে তারা পুনরুদ্ধারের চেষ্টা করেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কিন্তু আগুনের যে উত্তাপ সেটাকে সমূলে নিঃশেষ করে দেওয়ার জন্য কিন্তু তারা এখন পর্যন্ত চেষ্টা করছেন। এবং প্রত্যেকটা ঘরেই আপনি কিন্তু একদম সারা পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন যে একদম ভস্মীভূত হয়ে গেছে। এক কথায় বলাই যায় যে ফায়ার সার্ভিস তাদের সর্বোচ্চ চেষ্টা করার পরেও মূলত সব ধরনের যত ঘর বাড়ি ছিল এগুলো পুড়ে যাওয়ার পর কিন্তু আগুন এমনি কিন্তু নিভে গেছে। তারপরেও ফায়ার সার্ভিসের কর্মীরা যথাসময়ে এখানে আসার চেষ্টা করলেও মূল রাস্তা থেকে প্রায় 1 ঘন্টা 1 কিলোমিটার দূরে থাকার জন্য কিন্তু তারা সঠিক সময়ে পানি পৌঁছতে পারে নাই। এবং রাত 2:30টা থেকে সকাল 7:15 পর্যন্ত কিন্তু আগুনের ভয়াবহ অগ্নিকাণ্ড আমরা দেখেছি। তবে এখন যে অবস্থা, দুপুর গড়িয়ে গেছে, সকাল থেকেই প্রতিটি পরিবারের সদস্য তারা চেষ্টা করছেন তাদের মালামাল, পুড়ে যাওয়া মালামাল গুছিয়ে নেওয়ার জন্য। তবে এই ক্ষেত্রে যারা তরুণ আছেন তারা খুব সহজেই হয়তো তার পরিবারকে সাহায্য করতে পারলেও যেসব পরিবারে বৃদ্ধ এবং বৃদ্ধা শুধুমাত্র রয়েছেন তারা কিন্তু খুব সহজে তাদের মালামাল গুছিয়ে নিতে পারছেন না। এবং আরো একটি বিষয় বলে রাখি যে আপনি জানেন যে উত্তরের সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং এক ধরনের আশ্বাসও কিন্তু দিয়েছেন। তবে তারপরেও এখানকার যারা আছেন পুড়ে যাওয়া ঘরবাড়ির যারা মালিক যারা আছেন তারা কিন্তু নিজেদের স্ব-উদ্যোগেই তারা চেষ্টা করছেন নিজেদের পুনর্বাসনের জন্য। এবং এখানে আমরা দেখেছি যে তাদের যারা স্বজন আছে বিভিন্ন জায়গায় স্বজনরা কিন্তু তারা এসেছেন এবং তাদের পরিবারের এখানে ঘর পুড়ে গেছে যাদের তাদেরকে চেষ্টা করছেন, তাদের জন্য খাবার নিয়ে এসেছেন। এবং এই যে মসজিদটার ওপরে আমরা দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে মসজিদের 2য় তলায় এবং নিচ তলায় এবং আশেপাশে কিন্তু মানুষ আশ্রয় নিয়েছে। এবং কিছু আমরা প্রতিষ্ঠান দেখেছি, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, তারাও কিন্তু নিজেদের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসাও তারা দেওয়ার চেষ্টা করছেন। তো এই ছিল ফয়সাল মোর্শেদ, কড়াইল বস্তি থেকে আগুনের সবশেষ খবর। দর্শক, রাজধানীর কড়াইল বস্তিতে লাগা অগ্নিকাণ্ডের সবশেষ খবরাখবর নিয়ে আমাদের সাথে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। যাচ্ছি পরের সংবাদে। দেশের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোনো ঠাঁই নেই বলে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেখানে জঙ্গিবাদ সেখানে প্রতিহত করবে সরকার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও বিজ্ঞানীদের মাঝে বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এ সময় পরিকল্পিত ও বৈজ্ঞানিক উপায়ে সীমিত সম্পদ কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞানমনস্ক জাতি গঠন ও বিজ্ঞান বিষয়ক গবেষণার উন্নয়নের পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে 2010 সাল থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে চালু হয় বঙ্গবন্ধু ফেলোশিপ অন সায়েন্স অ্যান্ড আইসিটি প্রকল্প। লক্ষ্য জাতীয় পর্যায়ে দক্ষ ও বিশেষ যোগ্যতা সম্পন্ন বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদ তৈরি করা। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী এবছরের বঙ্গবন্ধু ফেলোশিপ, গবেষণা অনুদান এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের চেক হস্তান্তর করেন বিজ্ঞানী ও গবেষকদের মাঝে। প্রধানমন্ত্রী বলেন, যেখানেই জঙ্গিবাদ সেখানেই তা প্রতিহত করতে যথাযথ ব্যবস্থা নেবে সরকার। আহ্বান জানান সমাজের সর্বস্তরে জঙ্গিবাদ বিরোধী সচেতনতা সৃষ্টির। আমাদের ছেলেমেয়েরা এরা যেন কেউ বিপথে না যায়, এই ধরনের জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে যেন সম্পৃক্ত না থাকে, সেদিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য সমাজের সকল স্তরের মানুষের প্রতি আমি আবেদন জানাচ্ছি। আমাদের সরকার এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। যেখানেই হোক এই ধরনের কোনো জঙ্গিবাদ সন্ত্রাসের কোনো স্থান বাংলাদেশে হবে না, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নেব। দেশের সীমিত সম্পদকে পরিকল্পিত ও বৈজ্ঞানিক উপায়ে কাজে লাগানো গেলে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমাদের সীমিত সম্পদ এটা ঠিক, কিন্তু আমি মনে করি পরিকল্পিতভাবে এই সীমিত সম্পদ যদি আমরা ব্যবহার করতে পারি এবং বৈজ্ঞানিক উপায়ে এটার ব্যবহার যদি নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের কারো মুখাপেক্ষি হয়ে চলতে হবে না। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে বিশ্ব সভায় এগিয়ে যাব। দেশে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বিভিন্ন প্রকল্পে ভবিষ্যতে কাজ করতে দেশের শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গবেষণার কাজ আরো সকলে মনোযোগের সাথে করবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই সরকার জঙ্গিবাদকে ব্যবহার করছে। সকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপি নবগঠিত কমিটির নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে নৌকায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন ফখরুল। জঙ্গিবাদে এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদের খুব কম সংখ্যক অভিযুক্তকেই বিচারের আওতায় আনা হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে হত্যা করা হচ্ছে। এই জঙ্গিবাদকে নির্মূল করবার জন্য একটি জাতীয় ঐক্যতর মত সৃষ্টি করা প্রয়োজন, সেজন্য আমরা আহ্বান জানিয়েছিলাম। সরকার সেই আহ্বানের সাড়া না দিয়ে তারা আজকে এই জঙ্গিবাদকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছেন বলে আমরা মনে করি। তিনি সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করে ব্যবহার করে তিনি জনসভাগুলো করছেন এবং সেখানে তিনি নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। এটা নিঃসন্দেহে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। দেশের রাজনৈতিক দলগুলোকে ভারত বিরোধী মনোভাব বর্জন করার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে কোনো গোপন চুক্তি করা হবে না। সকালে সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলীর সমিতির 19তম কাউন্সিলের উদ্বোধনী পর্বে তিনি একথা জানান। এ সময় তিনি আরো বলেন, জাতীয় স্বার্থ বিবেচনায় রেখে সামরিক ও বেসামরিক যে কোনো চুক্তি হতে পারে দেশটির সাথে। 75-এ বঙ্গবন্ধুর সপরিবারে নৃশংস নির্মম হত্যাকাণ্ডের পর সেদিন যদি গোলামি চুক্তি করতাম তাহলে আমরাই ক্ষমতায় থাকতাম। কোনো চুক্তি গোপন থাকবে না, সামরিক হোক অসামরিক হোক। যে কোনো চুক্তি জাতীয় স্বার্থ সার্বভৌমত্বকে সমুন্নত রেখে চুক্তি হতে আপত্তি কোথায়। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আজ আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। সকাল থেকেই পাড়া মহল্লা সহ বিভিন্ন অলিগলিতে প্রচারণা চালাচ্ছেন তারা। সেই সঙ্গে নাগরিক সব সমস্যার সমাধানের আশ্বাসও দিচ্ছেন এসব প্রার্থী।
গতকাল নগরীর টাউন হলে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে নৌকা ও বিএনপিকে দেয়া হয় ধানের শীষ প্রতীক। প্রতীক বরাদ্দের পর থেকেই ব্যানার এবং পোস্টারে ছেয়ে গেছে পুরো নগরী। 2012 সালে প্রথমবারের মতো সিটি কর্পোরেশন নির্বাচন স্বতন্ত্র প্রতীকে হলেও এবারই প্রথম কুমিল্লায় হতে যাচ্ছে দলীয় প্রতীকের সিটি নির্বাচন। আগামী 30 মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে কুমিল্লায় আছে রিপোর্টার রাশেদ লিমন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। লিমন, প্রতীক বরাদ্দের পরে কিন্তু আমরা দেখেছি যে প্রার্থীরা কিন্তু প্রচার প্রচারণায় নেমে গেছেন এবং তারই অংশ হিসাবে আজকে কিন্তু যেহেতু আর হাতে মাত্র অল্প কয়েকদিন সময় আছে এবং সে কারণে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি 8টার মধ্যেই যে দুইজন মেয়র প্রার্থী আমরা বিএনপি এবং আওয়ামী লীগের যে মেয়র প্রার্থী তারা কিন্তু প্রচারণায় নেমে গেছেন এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থী আমরা দেখেছি যে আঞ্জুম সুনতালা সীমা তিনি কিন্তু দেখেছি যে তাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে নগরের বিভিন্ন এলাকায় বিশেষ করে সকাল থেকে তিনি স্টেশন রোড এলাকা এবং এর আশেপাশের বাড়ি ঘর থেকে শুরু করে দোকানপাট মার্কেট এলাকাগুলোকে প্রচারণা চালিয়েছেন এবং পাশাপাশি যে বিএনপি মনোনীত প্রার্থী যে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু তিনিও কিন্তু আসলে আমরা দেখেছি যে নগরের তালতলা পুকুর পাড় থেকে তার প্রচারণা শুরু করে বেশ কিছু এলাকায় তিনি তার প্রচারণা চালিয়েছেন এবং প্রার্থীরা কিন্তু যাচ্ছেন দ্বারা যারা যেহেতু দুজন প্রার্থী কিন্তু যে এর আগে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন যে কারণে তারা কিন্তু আসলে তাদের যে বিগত দিনের কর্মকাণ্ড এগুলো তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে এবং সাধারণ মানুষের কাছে তাদের যে প্রত্যাশা বা তাদের কি চাহিদা এই বিষয়গুলো তারা জেনে নিচ্ছেন এবং সেই অনুযায়ী কিন্তু তারা জনগণের মনোভাব বুঝে সেই অনুযায়ী কিন্তু তাদের কাছে তারা তাদের যে বিভিন্ন প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং আরো একটি বিষয় যদি একটু উল্লেখ করি যে এই দুইজন প্রার্থী যেহেতু এবারই প্রথম দলীয় প্রতীকে এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই নৌকা আর ধানের শীষের যে একটি লড়াই এ নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং বিশেষ করে নির্বাচনী যে পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু নির্বাচনের মাঠের যে পরিস্থিতি সেটি সুষ্ঠু এবং স্বাভাবিক রয়েছে এবং দুজন প্রার্থীকে আমরা দেখেছি তারা কিন্তু আসলে স্বাভাবিকভাবেই তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং এই দুজন প্রার্থী কিন্তু এর আগে দুজনেই জনপ্রতিনিধি ছিলেন এবং দুজনেরই কিন্তু একাধিকবার নির্বাচনে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছেন এবং তারা কিন্তু এর আগে দুজনের একজনে কিন্তু নির্বাচনে হারেনি। কাজে এইবার কিন্তু যেহেতু নির্বাচন তারা কিন্তু দুজনের একজনকে আসলে এই কুমিল্লাবাসী মেয়র হিসেবে নির্বাচিত করবে না। সো সবকিছু মিলে কিন্তু সাধারণ মানুষের জন্য এই বিষয়টিও কিন্তু একটি তাদের আলোচনার বিষয় এবং এই বিভিন্ন ভোটের মাঠে কিন্তু এই বিষয়টিও নিয়েও তারা ব্যাপক সরগম রয়েছে। তো সবকিছু মিলে মেয়র প্রার্থীর পাশাপাশি কাউন্সিলর প্রার্থী তারাও কিন্তু তাদের প্রচারণা চালাইছে। বলতে গেলে পুরো কুমিল্লা নগরী এখন নির্বাচনী নগরী এবং নির্বাচনী আমেজে পরিণত হয়েছে। তো এই ছিল ঐশী, এখনকার মতো আমার কাছ থেকে সব শেষ। দর্শক, কুমিল্লা থেকে সিটি নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ লিমন। দুপুরের সময়ে আরো থাকছে ফেডারেল আদালতের রায় আটকে গেল ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা, মার্কিন প্রেসিডেন্টের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেয়া 1200 কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ রায় দেন। এর আগে দুটি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে 60 কোটি টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক আপিল করলে গতকাল এর শুনানি শেষ হয়। জরুরি অবস্থার সময় 2007 সালের এপ্রিল থেকে 2008 সালের নভেম্বর পর্যন্ত প্রায় 40 ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে 1200 কোটি 95 লাখ টাকা আদায় করা হয়। বর্তমানে এই অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রয়েছে। রাজধানীর বিভিন্ন চেকপোস্টে প্রকাশ্য চাঁদাবাজির অভিযোগ উঠেছে আনসার সদস্যদের বিরুদ্ধে। পুলিশের উপস্থিতিতেই মাল বোঝাই হালকা যান থেকে আদায় করা অর্থ পুলিশের সঙ্গেই ভাগ করে নিচ্ছেন তারা। ট্রাফিকের অঙ্গীভূত হয়ে রাজধানীতে দায়িত্ব পালন করায় নিয়ন্ত্রণের দায়িত্ব ডিএমপির বলে জানিয়েছে আনসার সদর দফতর। এদিকে অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ডিএমপির ট্রাফিক বিভাগ। অন্যদিকে আনসার বাহিনীর সংস্কারে সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন অপরাধ বিশেষজ্ঞরা।
মিজানুর রহমান মিন্টুর ছবিতে শফিক মোহাম্মদের রিপোর্ট। হাত থেকে হাতে, তারপর পকেট, পরে পুলিশের সাথে ভাগাভাগি। এভাবে রাজধানীর বিভিন্ন চেকপয়েন্টে প্রকাশ্যে চাঁদাবাজি করছে এক শ্রেণীর আনসার সদস্য। কারওয়ান বাজার থেকে বের হওয়ার সবগুলো পথেই মালবোঝাই প্রতিটি বাহনে চাঁদার শিকার হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী। এখন যদি 5 টাকা না দেয় হয়তো হাওয়া ছেড়ে দিব, না হলে লিক করে দিব, তাহলে আমার রিজিকটা বন্ধ। আমি গরিব মানুষ, তার চেয়ে ভালো 10 টাকা দিয়ে চলে যাই। ঘন্টাখানি পরে ধরবে, আন্দা লাগবে 10 টাকা, আবার ঘন্টাখানি পরে আবার ঢুকতে গেলে আবার 10 টাকা লাগবে। সব জায়গায় দেওয়ান লাগবে 10 টাকা করে। পুলিশও থাকে, আনসারও থাকে। শাহবাগের বারডেম হাসপাতালের সামনে 1 ঘন্টা অবস্থানে প্রতি 3 মিনিটে একটি সিএনজি থেকে 10 টাকা করে নেয়ার দৃশ্য ধরা পড়ে সময়ের ক্যামেরায়। সিএনজি রাখার জন্য টাকা দিয়ে না আপনি নিচ্ছেন কেন? না নিচ্ছেন না, ধরো 1 টাকা নেন। নেন নাই? কয় টাকা করে নেন? 1 টাকা নেন। সবজি বোঝাই ভ্যান অথবা সিএনজি অটোরিকশা যাই হোক না কেন, শেষ পর্যন্ত চাঁদার এই অর্থ নগরবাসীর পকেট থেকেই যাচ্ছে। এই জায়গায় গাড়ি রাখতে দিলে 10 টাকা দাও। সরাসরি শাহবাগ নেয়, ফার্ম গেট নেয়, মতিঝিল নেয়, গুলিস্তান নেয়। গুলিস্তান তো 20 টাকা করে লাগে। রিক্সাওয়ালা 5 টাকা হাতে বের করে দিল, তখন পুলিশ ছেড়ে দিল এবং অন্য রিক্সাগুলোকে আটকে দিয়েছিল। যারা 5 টাকা দিচ্ছিল তারা যেতে দিচ্ছিল, যারা দিচ্ছিল না যেতে দিচ্ছিল না। রাজধানীর অতিরিক্ত গাড়ির শৃঙ্খলা আনতে ট্রাফিক পুলিশের সহায়তায় আনসারদের নিয়োগ দেয় ডিএমপি ট্রাফিক বিভাগ। অস্থায়ী এসব সদস্যদের নিয়ন্ত্রণ পুলিশের হাতে বলে জানায় আনসার সদর দপ্তর। চাঁদাবাজির সাথে জড়িত আনসার ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার কথা বলছেন দুই বাহিনীর কর্তা ব্যক্তিরা। ডিএমপির সঙ্গে যে সকল আনসার আছে তাদের কমান্ড এবং কন্ট্রোল ডিএমপির কাছেই। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে কাজটি সেটা হচ্ছে প্রশাসনিক, তাদের বেতনটা, তাদের রেশনটা। এরকমের বিচ্ছিন্ন ঘটনা ঘটলে আমাদের তো ডিসিপ্লিন, সেটা পুলিশ হোক আনসার হোক, আমাদের ডিসিপ্লিনারি অ্যাকশন আমরা হয় এবং কারেকশনের জন্য আমরা এই ব্যবস্থা নিয়ে থাকি। তো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো রাস্তা ঢাকা, রাস্তাকে সচল রাখা। আর সবজির গাড়িগুলো তো 8টার পরে চলার কথা না, 8টার পরে কোথাও যদি চলে আসে সেগুলো আমরা ঘোরায় দেই বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। অতিরিক্ত অর্থ আয়ের মানসিকতার কারণে এমনটা হচ্ছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। নানা কারণে তারা পুলিশের উপর ডিপেন্ডেন্ট এবং পুলিশের যেহেতু এই ধরনের কালচারের অভ্যস্ততা আছে, সুতরাং এই নেক্সাসটা সেখানে তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন প্রয়োজন বলেও মনে করেন তারা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। বিবাহ বিচ্ছেদ করায় ব্যাংক কর্মকর্তার স্ত্রীকে তার সাবেক স্বামী ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সকালে রাজধানীর কলাবাগানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, যমুনা ব্যাংকের মতিঝিল শাখার মার্কেটিং এক্সিকিউটিভ আরিফুন্নেসা আরিফা সকাল 8টার দিকে সেন্ট্রাল রোডের বাসা থেকে বের হন। বাসার গেটের পাশে পথরোধ করে সাবেক স্বামী রবিন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় বেলা 11:15টার দিকে আরিফা মারা যান। খবর পেয়ে আত্মীয় স্বজন ও সহকর্মীরা হাসপাতালে এলে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আরিফার ভাই আলামিন জানিয়েছেন, মাঝে মধ্যে আরিফার উপর নির্যাতন চালাতো রবিন, পাশাপাশি হুমকিও দিত। পরে অব্যাহত হুমকির পরিপ্রেক্ষিতে কলাবাগান থানায় একটি জিডিও করেছিলেন আরিফা। ওদের বিয়ে হয়েছিল 2013-র দিকে, এফআইআর বেরিয়েছিল। পরবর্তীতে ছাড়াছাড়ি হয়, তারপর থেকে ওরা রেগুলার আমাদের ডিস্টার্ব করতো। পরে কলাবাগান সেখানে জিডিও করা হয়েছিল। সকালবেলা অফিসের উদ্দেশ্যে বের হয়েছে, বাসার গেটের সামনেই চাপাতি দিয়ে কোপাইছে। এটা গলার ডান সাইডে উপরের দিকে, যেখানে আমাদের বড় রক্তনালী যেগুলো থাকে ওখানে আঘাত ছিল এবং রক্তনালী প্লাস শ্বাসনালী দুটাতেই ইনজুরি ছিল। এই জন্য অনেক বেশি রক্তক্ষরণের কারণে পেশেন্ট শকে যে আলটিমেটলি এক্সপায়ার। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। নরসিংদীর ঘোড়াশাল রেল স্টেশন উদ্বোধনের মধ্য দিয়ে বন্ধ থাকা 7টি রেল স্টেশন চালু করা হলো। দুপুরে নরসিংদীর ঘোড়াশাল রেল স্টেশনে রেলমন্ত্রী মুজিবুল হক রেল স্টেশনগুলো চালুর ঘোষণা দেন। এ সময় মুজিবুল হক অভিযোগ করেন, বিএনপি সরকার দেশের রেলপথ সংকোচনের মাধ্যমে রেল যোগাযোগকে ধ্বংসের মুখে নিয়ে গিয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে রেলপথকে যুগোপযোগী, গতিশীল ও জনপ্রিয় যোগাযোগ মাধ্যমে পরিণত করার কাজ হাতে নেয়। এরই ধারাবাহিকতায় সারা দেশের বন্ধ থাকা 140টি রেল স্টেশন চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
আগামী 6 মাসের মধ্যে বাকি রেল স্টেশনগুলো চালু করা হবে বলেও জানান মন্ত্রী। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্র ভ্রমণের বিষয়ে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞাও আটকে দিয়েছেন আদালত। বুধবার হাওয়াই অঙ্গরাজ্যের ফেডারেল বিচারক ডেরিক ওয়াটসন এই সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্টের সংশোধিত নির্বাহী আদেশের উপর স্থগিতাদেশ দেন। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করার পাশাপাশি হাওয়াই আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার টেনেসির নাশভিলে এক সমাবেশে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন তার ভাষণ জুড়ে ছিল যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার সমালোচনা। 6 মুসলিম দেশের নাগরিকদের উপর যুক্তরাষ্ট্র ভ্রমণের নতুন নিষেধাজ্ঞা আটকে দেওয়ার রায়কে আদালতের অনধিকার চর্চা বলে মন্তব্য করেন ট্রাম্প। আমি কখনো আদালতের সমালোচনা করতে চাই না, কিন্তু বিচারকগণ দেশের নিরাপত্তার কথা না ভাবায় আমাকে তাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। ভ্রমণ নিষেধাজ্ঞা বিষয়ে যে রায় দেয়া হয়েছে তা দেশের জন্য ভয়াবহ। আমরা এই রায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, প্রয়োজনে সুপ্রিম কোর্টে গিয়ে আমরা জয়যুক্ত হব। গত সপ্তাহে ইরাকের নাম বাদ দিয়ে 6টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সংশোধিত নির্বাহী আদেশ অনুযায়ী বৃহস্পতিবার থেকে ওইসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু এর কয়েক ঘন্টা আগে বুধবার হাওয়াইয়ের ফেডারেল বিচারক ডেরিক ওয়াটসন ট্রাম্পের সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ দেন। নির্বাহী আদেশটি বৈষম্যমূলক হওয়ার কারণেই আদালত এর বিরুদ্ধে রায় দিয়েছেন বলে জানান রাজ্যের অ্যাটর্নি জেনারেল। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় ভ্রমণ নিষেধাজ্ঞাতেও মুসলিম বিরোধী অবস্থান স্পষ্ট। সমাজে স্থিতিশীলতা বজায় রাখতে ও সম অধিকার অক্ষুণ্ণ রাখতেই বিচারক এ রায় দিয়েছেন। ভ্রমণ নিষেধাজ্ঞার ক্ষেত্রে সরকার নিরাপত্তার যে দোহাই দিচ্ছেন তাও আদালত মানতে পারছেন না। এটি কার্যকর হলে মেধাবী শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে পড়ার পাশাপাশি রাজ্যের পর্যটন ব্যবসাও ক্ষতির মুখে পড়ত। হাওয়াই ছাড়াও নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ওরিগন সহ কয়েকটি রাজ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা হয়। এর আগে 25শে জানুয়ারি 7 মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হলেও সান ফ্রান্সিসকোর আপিল আদালতের রায়ে তা বাতিল হয়ে যায়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। শুরুতেই জয় বাংলা কাপের খবর। নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে 58 রান। এর আগে দীনেশ চান্দিমালের সেঞ্চুরিতে কলম্বো টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ভালো সংগ্রহ পায় শ্রীলঙ্কা। লঙ্কানরা অল আউট হয় 338 রানে। টাইগারদের পক্ষে মিরাজ তুলে নেন 3টি উইকেট। দ্বিতীয় দিন সকালে 25 রান করা হেরাতকে সাজঘরের পথ দেখান সাকিব। স্লিমে সৌম্যের তালুবন্দী হবার আগে চান্দিমালের সঙ্গে 55 রানের জুটি গড়েন লঙ্কান অধিনায়ক। অপর প্রান্তে ক্যারিয়ারের 8ম সেঞ্চুরি তুলে নিতে ভুল হয়নি চান্দিমালের। বেশ মারমুখী ঢঙে খেলে রানের চাকা সচল রাখেন তিনি। শেষ পর্যন্ত 300 বলে 138 রানের লড়াকু এক ইনিংস খেলে আউট হন চান্দিমাল। মিরাজের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে মোসাদ্দেকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। শেষ উইকেট জুটিতে দলীয় সংগ্রহটা এগিয়ে নিতে থাকেন সান্দাকান ও লাকমাল। 35 রানের কার্যকরী ইনিংস খেলে শুভাশিসের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে লাকমাল প্যাভিলিয়নে ফিরলে 338 রানে থামে স্বাগতিকরা। জবাবে বেশ সাবধানে শুরু করেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। শুরুতে কিছুটা সময় নিলেও উইকেটে থিত হয়ে বেশ সাবলীলভাবে খেলতে থাকেন দুজন। দর্শক, এই মুহূর্তে কলম্বোর পিসারা ওভাল স্টেডিয়ামে রয়েছেন আমাদের সহকর্মী SM ইকবাল। বাংলাদেশের ঐতিহাসিক টেস্টের সবশেষ খবর জানাতে স্কাইপে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ইকবাল, ফয়সাল, আসলে একটি চাপে থেকে কিন্তু বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিল। তবে চাপে থাকলেও তাদের যে স্বাভাবিক যে ব্যাটিং বা ব্যাট করার দরকার ছিল বলতে গেলে উদ্বোধনী যদি কিন্তু সেটা সফল হয়েছে। এখন পর্যন্ত উদ্বোধনী জুটিতে তামিম সৌম্যের ব্যাট থেকে প্রায় 7-এর মতো রান এসেছে। তবে তার চেয়েও বড় ব্যাপারটি হচ্ছে যে এই টেস্ট ক্রিকেট বলতে যেটা বলছে বা ম্যাচে ব্যাটিং এর যে বিষয়টি উঠে আসছে এই ফর্মেটে, সেটা কিন্তু এই দ্বিতীয় টেস্টে তামিম এবং সৌম্য দুজনেই কিন্তু বেশ ভালোভাবেই দিতে পেরেছে। এখন পর্যন্ত প্রায় 19 থেকে 20 ওভারের মতো খেলা অতিক্রান্ত বা অতিক্রম হয়েছে। কিন্তু রানের দিকে যদি আমরা দেখাই বা উইকেটে থাকার যদি যেই স্বভাব বা যেই অভ্যাসের কথা যদি বলি, সেটা কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে তামিম এবং সৌম্য। এখন দেখার বিষয় হচ্ছে যে বাকি যে ব্যাটসম্যান গুলো আছে বা তারা
তাদের এই ইনিংসটাকে কতটুকু লম্বা করতে পারেন, ওই প্রতিযোগিতা শেষ পর্যন্ত কত রানের সংগ্রহ দাঁড় করে দিতে পারে বা এই গোড়াটা কতটুকু মজবুত করতে পারে, এবং তার উপর নির্ভর করে পরবর্তীতে যারা ব্যাট করতে নামেন তারাই বা সেই ইনিংসটাকে কতটুকু টেনে নিয়ে যেতে পারেন, সেটাই হচ্ছে এখনকার বিষয়। তাছাড়া আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে দল টেস্টেও কিন্তু প্রথম ইনিংসে এরকম দুর্দান্ত একটি সূচনা পেয়েছিল, করেছিল তামিম অবসম্য 118 রানের অসাধারণ একটি উদ্বোধনী জুটেছিল। তারপরেও কিন্তু পরবর্তীতে যারা ব্যাটিং এসেছে তারা কিন্তু সেটা ধরে রাখতে পারেনি। সুতরাং বাংলাদেশের খেয়াল রাখতে হবে যে প্রথম ইনিংসে উদ্বোধনী জুটি যেটা সেটা যথেষ্ট ভালো হয়েছে, এবং পরবর্তীতে মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডার যারা আছে, যারা সিনিয়র ব্যাটসম্যান, তাদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। এবং ওই যে শ্রীলঙ্কা যে 338 রানের একটা চ্যালেঞ্জিং সংগ্রহ বলবো প্রথম ইনিংসে যেটা পার করেছে, সেটি কিন্তু শ্রীলঙ্কাকে বাংলাদেশকে কিন্তু সেটা জবাব দিতে হলে 338 অথবা তার থেকে কিছু রানের যদি বেশি বাংলাদেশ লিড নিতে পারে, তাহলে কিন্তু সম্ভব এই শততমতে স্মরণীয় করে রাখা। উইকেটের কথা যদি বলে, উইকেট এখনো যথেষ্ট ভালো, খুব বল বেশ স্বচ্ছন্দই খেলতে পারছেন। সেক্ষেত্রে স্পিনারও বল করছে, পেসারও বল করছে, কিন্তু আসলে দেখে খেলে যেটা বলছিলাম এর আগে যে স্পোর্টিং উইকেট ব্যাটসম্যানও করার আছে, বোলারদেরও করার আছে, সেক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে খেলতে হবে। কিছুক্ষণের মধ্যে হয়তো প্রথম দ্বিতীয় সেশনটা শেষ হয়ে যাবে, এরপরে তৃতীয় সেশন। সুতরাং সেশন বাই সেশন ধরে যদি বাংলাদেশ ব্যাট করতে পারে, তাহলে বলা যেতে পারে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা যে 338 রানের একটা সংগ্রহ দাঁড় করেছে, তার বিপরীতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ দাঁড় করতে পারবে। দর্শক, সহকর্মী এস এম ইকবাল যোগ দিয়েছিলেন কলম্বোর পিসারা ওভাল থেকে। সেখান থেকে তিনি জানাচ্ছিলেন বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট ম্যাচের সবশেষ খবরাখবর। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় জঙ্গি আস্তানায় অভিযান, এক নারী সহ 4 জঙ্গি নিহত, 20 জনকে উদ্ধার। এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে খাঁটি কাটছে জঙ্গিরা, মত বিশেষজ্ঞদের। যেখানেই জঙ্গিবাদ সেখানেই ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বিদেশে যাওয়া সন্তানদের দিকে নজর রাখার আহ্বান। ছায়ের স্তূপ থেকে এখনো শেষ সম্বল খুঁজে ফিরছেন রাজধানীর কড়াইল বস্তিবাসী। সহায়তার আশ্বাস মেয়রের, তদন্ত কমিটি গঠন। গেল তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেয়া 1200 কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। এবং রাজধানীর বিভিন্ন চেকপোস্টে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ আনসার সদস্যদের বিরুদ্ধে, প্রমাণ মিললে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা, আশ্বাস ডিএমপির। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।